কুমিল্লার পর কক্সবাজারে বাসাবাড়িকে মন্দির ভেবে কোরআন শরীফ রাখার চেষ্টা করে অভিযুক্ত ইকবাল। নোয়াখালীতে পরিকল্পিতভাবে ব্যস্ত রাখা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। 400-500 লোক আমাদের এই মন্দিরে আক্রমণ করেছে। কোরআন শরীফ নিচে কেন এরকম বললে বড় করে তাকিয়ে থাকে। তো তোমার নাম কি? হয়তো আমার নাম ইকবাল হোসেন। ওসি মহোদয় এসে আমার কাছ থেকে কোরআন শরীফটা আমি ওনাকে সুপর্দ করি। সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো সব ঘরে ঘরে পুলিশ দিতে পারি। রাজধানীতে শিল্পী কলা কুশলীদের সম্প্রীতি সমাবেশ। কাউকে আমি ডাকতে পারবো না, কেউ সাড়া দিবে না। সাম্প্রদায়িকতার কোনো ধরনের কোনো ধর্ম নেই এই দেশে। উগ্র সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি সাম্প্রদায়িক সংঘাত তৈরি করেছে অভিযোগ বিএনপির। কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আন্দোলনে ব্যর্থ হয়ে অপশক্তিকে উস্কে দিচ্ছে দলটি, বলছে আওয়ামী লীগ। বিশেষ ক্যাম্পেইনে টিকা নেওয়া 18%ই নেননি দ্বিতীয় ডোজ। প্রচারণার ধরনের ত্রুটি ছিল মত বিশেষজ্ঞদের। নিয়মিত কেন্দ্র থেকে নেওয়ার সুযোগ আছে, বলছে অধিদপ্তর। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর সড়ক পথের কাজ। শেয়ার পকেট নির্মাণ শেষ। শিগগিরই মূল সেতুর কার্পেটিং শুরু। এবং রিকশা চালক থেকে মানব পাচারের মূল হোতা। নাচ শেখানোর কথা বলে নারীদের আন্ত ঢাকায়। খুলনা ও চুয়াডাঙ্গায় ই কমার্স প্রতিষ্ঠানের 4 জন গ্রেফতার। কুমিল্লার পর কক্সবাজারে বাসাবাড়িকে মন্দির ভেবে পবিত্র কোরআন শরীফ রাখার চেষ্টা করে ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন। এমনটাই ধারণা চকরিয়ার নয়াপাড়া গ্রামবাসীর। পরে তার কাছ থেকে কোরআন শরীফ উদ্ধার করে স্থানীয়রা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চকরিয়ার খোটাখালী সবুজ পাহাড়ের নয়াপাড়া গ্রাম। সবুজ গাছপালা ঘেরা পাহাড়ের উপরে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি। সিঁড়ি বেয়ে উঠে যেতে হয় এসব ঘরবাড়িতে। সবুজ পাহাড়ের বাসিন্দা রমজান আলী। গেল 17 অক্টোবর রাত 10টায় নির্বাচনী কার্যক্রম শেষে সিঁড়ি বেয়ে নিজ বাড়িতে যান তিনি। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে বাড়ির গেটের সামনে দেখতে পান কেউ একজন বসে আছেন। পরে চিৎকার করলে রমজান আলীর স্বজনরা ছুটে আসেন। এ সময় বসে থাকা ব্যক্তি নিজেকে কুমিল্লার ইকবাল হোসেন পরিচয় দেয়। পরে রোহিঙ্গা মনে করে ইকবালের হাতে থাকা কোরআন শরীফটি নিয়ে নেয় স্থানীয়রা। পুরো ঘটনাটি ভিডিও করেন রমজান আলী। আমি দেখেই মনে করছি একটা ইয়াবা গ্রস্ত মাদকগ্রস্ত লোক মনে করছি। আমরা ভিডিওটা সেভ রাখি। চকরিয়া থানার ওসি মহোদয় এসে আমার কাছ থেকে কোরআন শরীফটা আমি ওনাকে সুপর্দ করি। ইকবালের হাতে কোরআন শরীফ দেখতে পেয়ে নানা প্রশ্ন করেন স্থানীয়রা। তবে কোরআন শরীফটি তার নানার দেয়া এবং ঘর ছেড়ে পালিয়ে এসেছে বলে দাবি করে ইকবাল। তো কোরআন শরীফ কেন নিছে? তোমার কোরআন শরীফ কে দিছে? হয়তো আমার নানাই দিছে। কোরআন শরীফ নিচে কেন এরকম বললে বড় করে তাকিয়ে থাকে। তো তোমার নাম কি? হয়তো আমার নাম ইকবাল হোসেন। তো তুমি এখানে কিভাবে আসলা? তোমার বাড়ি কই? হয়তো আমার বাড়ি কুমিল্লা। কোরআনটা রেখে দেওয়ার পরে নামাই দিতেছি। নামাই দেওয়ার সময় ওগুলো আমাদের থেকে ছুটকে ওইদিকে চলে যায়। আমরা ওনার পিছন করছিলাম, পিছন করে আমরা ধরতে পারি না, ওই পালাই গেছে। এদিকে সংবাদ পেয়ে সবুজ পাহাড় এলাকার বাসিন্দা রমজান আলী থেকে কোরআন শরীফটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লাতে যে মামলার ইনকোয়ারি অফিসার আছে উনি আমাদেরকে বার্তা পাঠিয়েছেন। আমরা ওই বার্তার আলোকে মূলত এটা করতে না, আমরা জানতাম না। তো ওই হিসাবে আমরা এটা রিকভারি করে রাখছি। আমরা ওটা কুমিল্লা পাঠাবো। গেল 21 অক্টোবর রাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। এরপর 22 অক্টোবর সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে কক্সবাজার পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে। সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী জানান, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সহিংসতাকারী ও উস্কানিদাতা সবাইকে শনাক্ত করা হয়েছে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উস্কানিদাতা ও হামলাকারী সবাইকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2021 অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে বলেনও তিনি। যে ধরনের উস্কানি আসছিল, যে ধরনের ভাবে জনগণকে
মানে উদ্বুদ্ধ করেছিল, জনগণকে আকৃষ্ট করেছিল, একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, এই ঘটনাটা ঘটিয়েছে আর কিন্তু আজকে বের করে নিয়ে আসছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো সব ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে ঘরে যে জনগণ আমাদের আছে তারা যদি সজাগ থাকেন, তারা যদি পুলিশের মানে রিয়েল টাইম ইনফরমেশনটা দিয়ে দেন, তাহলে আমরা অনেক ঘটনার থেকেই বাঁচতে পারি। অনুষ্ঠানে আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে, যা দেশ ও মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুলিশকে অবশ্যই এই সাইবার ওয়ার্ল্ডে যে অপরাধ হচ্ছে এবং সাইবার ওয়ার্ল্ড যে হুমকি তৈরি করছে দেশের জন্য, এদেশের মানুষের জন্য, নাগরিকদের নিরাপত্তার জন্য, সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে হুমকির মুখে পড়তে পারে দেশের অস্তিত্ব। মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই মিলেই তো আমরা এই সমাজে। একজন আরেকজনের বিপদে তার পাশে যদি না দাঁড়াতে পারে তাহলে সমাজ তো টিকবে না। সমাজ টিকবে না, সমাজ না টিকলে রাষ্ট্র টিকবে না। অনুষ্ঠানে অংশ নিয়ে কথা সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল পুলিশকে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে অংশীদারিত্বমূলক পুলিশিং করার আহ্বান জানান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। একক কোনো সংগঠন কিংবা গোষ্ঠী নয়, সাম্প্রদায়িকতা রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিল্পী, কলা কুশলীরা। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সহিংসতার পেছনের শক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিল্পীরা। বাবা বললে আর কাউকে আমি ডাকতে পারবো না, কেউ সাড়া দিবে না। সাংস্কৃতিক কর্মী অধরা প্রিয়া কদিন আগে হারিয়েছেন বাবা, কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। অধরার বাবাকে বলি হতে হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার। এই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে উনি চলে গেছেন। অধরার এই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন শিল্পী, কলাকুশলীরা। সম্প্রীতি সমাবেশের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান সাম্প্রদায়িক সহিংসতার। সাম্প্রদায়িক কথার কোনো ধরনের কোনো ধর্ম নেই, সে মুসলমানও না ও হিন্দু না, কোনো ধর্মের কিছু না। মূল আন্দোলনটুকু তৈরি করা উচিত সারা বাংলাদেশের মধ্যে। এটা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের দেশ, এই দেশটাকে আমরা ধ্বংস হতে দিতে চাই না। এই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক দলাদলি বন্ধের আহ্বান জানান শিল্পীরা। এমন অপকর্মের প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একটা অপূর্ব সুন্দর সুজল সুফলা বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সুন্দর রাখতে চাই। আর সাম্প্রদায়িক বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা সবাই মিলে আজ এক হয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসলে সাম্প্রদায়িকতা আমাদের মগজে, আমরা বলি না মগজ ধরাই করতে হবে। এই মগজ ধরাই যদি আমরা করতে না পারি তাহলে সাম্প্রদায়িকতা কখনো দূর হবে না। বিগত বছরগুলোতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিচার না হওয়ার সমালোচনা করেন শিল্পীরা। বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে রুখে দেওয়া যাবে না ষড়যন্ত্র। এখন সময় আছে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই সমস্ত পশুদের বিরুদ্ধে। এটা অমোঘ সত্য যে এই দেশে সহিংসতা এবং উগ্র সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। বাংলার মাটিতে সকল ধর্মের, সকল মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন সংস্কৃতি কর্মীরা। দেখতে তুমি আমার মতই, তোমার মতই আমি, তবুও কেন পরস্পরে যুদ্ধে আমরা নামি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সরকারি সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দিয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এ সুযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি তাদের। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা। নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বেশ কদিন ধরেই রাজপথে বিএনপি। বাজার নিয়ন্ত্রণের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে যুবদল। অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, সরকার দলীয় সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপান ক্ষমতাসীনদের উপরেই। এই সরকার উস্কানি দিয়ে বিএনপিকে ভাসানোর জন্য ওরা অপকর্ম করে বিএনপি ধারে দোষ চাপাচ্ছেন। এইটা প্রমাণ করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। রংপুর বিভাগ
প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, দুর্গোৎসবে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ঘটানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ঘটনা, এটা বাংলাদেশের সবাই বুঝে যে সরকারের প্ররোচনায় একটি গোষ্ঠীকে দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এদিকে রাজধানীর একটি হোটেলে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি ও সরকারের পরিবর্তন চায় দেশের জনগণ। চরম নৈরাজ্য চলছে, লক্ষ্য একটি, সেটি হচ্ছে যে কিভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের মধ্যে একটা বড় রকমের জিজ্ঞাসা হয়েছে এই পরিবর্তনটা কবে আসবে। আমরা অবশ্যই বেরোতে পারবো, যে মানুষকে জেগে উঠতে হবে। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে বিভিন্ন খাতে দুর্নীতি চলছে, যেগুলোতে আপনার কমিশন পাওয়া যাবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে বলে পাল্টা বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। সম্প্রীতির পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান নেতারা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার পর থেকেই এর জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে আসছে ক্ষমতাসীন দল। শনিবার বিকেলে বাংলাদেশ কৃষক লীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কোরআন অবমাননার দায়ে বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কুমিল্লার নানুয়ার দিঘির মন্দিরে ওখানে আপনার প্রতিমার কাছে আপনারা রাখলেন কোরআন শরীফ রেখে আসেন। ইকবালের স্বীকারোক্তি এসেছে, এর সঙ্গে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা, যুব দলের নেতা এবং বিএনপির কাউন্সিলরদের নাম চলে এসেছে। কোরআন শরীফ অবমাননার জন্য আপনাদেরকে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। একই দিন দিনাজপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার সঙ্গে যে বিএনপি জড়িত তা এখন স্পষ্ট হচ্ছে। বিএনপি জামাত চক্র, সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে এবং সেগুলো ধীরে ধীরে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা শুরু থেকেই সেই কথা বলেছিলাম এবং আজকে তদন্তে দেখা যাচ্ছে যে কীভাবে নোয়াখালীতে বরকতুল্লাহ ভুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে। এদিন সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্যই বিএনপি এখন নির্বাচন বিমুখ, আর এজন্যই তারা দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। বিরোধী দল গণতন্ত্রের পথে বারবার বাধার সৃষ্টি করছে এবং তারা আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু রাজনৈতিক দল বলেই বিএনপি এখনো রাজনীতি করতে পারছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থাকে যারা নস্যাৎ করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে রাজধানীর লালবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, সম্প্রীতির বন্ধন যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অপশক্তি কিন্তু ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনের জন্য সব দলগুলো প্রস্তুতি গ্রহণ করছে। সেই মুহূর্তে দেশে একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক বিষ পাপড় ছড়ানোর জন্য একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে যারা নস্যাৎ করতে চায়, দেশকে যারা বিভিন্ন অজুহাতে দেশে যারা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, অতীতে যারা সন্ত্রাস করেছিল, আগুন সন্ত্রাস করেছিল, যারা এই কাজগুলো করতে চায় তাদের ব্যাপারে আমরা সাবধান থাকব। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে কাজ চলছে পুরোদমে। ইতোমধ্যে সড়ক পথে শেয়ার পকেটের কাজ শেষ হয়েছে। 4 লেন সেতুর মাঝখানে ডিভাইডার 4 কিলোমিটার সম্পন্ন করা হয়েছে, আর মূল সেতুর কার্পেটিং শুরু হবে শিগগিরই। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। শুক্রবার বিকেলে ২ নম্বর মডিউলের সবশেষ ২৭টি শেয়ার পকেটের ঢালাই শেষ হয়। ৪ লেন সেতুর মাঝখানে ডিভাইডার এরই মধ্যে ৪ কিলোমিটার তৈরি হয়েছে। নিচতলায় সেতুর গ্যাস লাইন স্থাপন কাজ জাজিরার পাশাপাশি মাও প্রান্তেও চালু হচ্ছে। ড্রেজিং ডিজাইন লেভেলে হয়ে গেলে ওখানে অ্যাপ্রনে বস্তা ফেলবে, স্লোপে বস্তা ফেলবে, স্লোপে পাথর ফেলবে, আর আপার স্লোপে ব্লক বিছাবে। দুইটাই ইনশাল্লাহ সামনের সিজনে শেষ হয়ে যাবে। জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ১২০ মিটার এলাকায় কার্পেটিং হয়েছে। মূল সেতুর কার্পেটিং শুরু হবে শিগগিরই। ওয়াটারপ্রুফিং হয়ে গেলে সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে কাজ। এখন ওয়াটারপ্রুফিং চলবে, ওইটার কাজ চলবে, এইভাবে রেগুলারলি শুরু হয়ে যাবে। আর সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে দ্রুত কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। 3টা লেয়ারে 4 মিলিমিটার আমাদের হবে। এটা দেওয়ার পরে তখন আমরা ফার্স্ট লেয়ার অ্যাসফল্ট করব, সেকেন্ড লেয়ার অ্যাসফল্ট করব, তারপরে পর্যায়ক্রমে রোড মার্কিং আর তার লাইটিং টাইটিং এর কাজগুলো হবে। সেতুর রেলিংয়ে ৬,৪৭৩টি প্যারাপেট ওয়াল স্থাপন হয়ে গেছে, বাকি মাত্র ১,৩৮০টি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৮৮%, আর মূল সেতুর অগ্রগতি ৯৫%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে করোনা টিকা নেওয়া ১৮% মানুষই নেননি দ্বিতীয় ডোজ। এর জন্য ভ্যাকসিন ব্যবস্থাপনা আর প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যারা দ্বিতীয় ডোজ পাননি নিয়মিত কেন্দ্র থেকে যে কোনো সময় তারা টিকা নিতে পারবেন। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বরের বিশেষ ক্যাম্পেইনে যারা কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, ১ মাসের ব্যবধানে বৃহস্পতিবার সারা দেশেই তাদের দেওয়া হয় দ্বিতীয় ডোজ। তবে ওই দিন প্রায় সব কেন্দ্রে উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিশেষ ক্যাম্পেইনে প্রথম ডোজ পেয়েছিলেন ৬৬,২৫,১২৩ জন। তবে দ্বিতীয় ডোজের দিন বৃহস্পতিবার টিকা নেন ৫৪,৪৪,১৬৬ জন। অর্থাৎ প্রথম দিনে দ্বিতীয় ডোজের বাইরে থাকেন ১১,৮১,০০০ বা ১৮% মানুষ। আমরা 71-এ এ অবস্থায় টিকা ব্যবস্থাপনা আর প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রথম একটা ঢাক ঢোল পিটায় করলাম, পরে যে সেকেন্ড ডোজ নেওয়ার বেলা তখন কি গভর্নমেন্টের তরফ থেকে এইরকমই উৎসাহ ছিল, নাকি একটু ঢিলামি ছিল? কিছু ঢিলামি ছিল। জনসাধারণ যদি উদ্বুদ্ধ না হয়, যে ঢিলামো করে, তাহলে আমাদের গভর্নমেন্ট মেশিনারিকে তাদের দোরগোড়ায় যেতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার যেসব কেন্দ্রে ইপিআই টিকা কার্যক্রম ছিল, সেসব কেন্দ্রের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয় শনিবার। সে কারণেই বৃহস্পতিবার সবাই দ্বিতীয় ডোজের আওতায় আসেননি। বৃহস্পতিবার আমাদের সারা দেশেই অনেক জায়গায় নিয়মিত বাচ্চাদের টিকা ছিল, কাজে সেখানে তখন আমরা তো আর এই কোভিডের টিকা দিতে পারি নাই। দ্বিতীয় রাউন্ডের ডেটটা পড়ছে বৃহস্পতিবার, কাজে বৃহস্পতিবার ঠিক রাখছি। যারা পারতে দিতে, না পারলে শনিবারে। প্রথম কথা হলো টিকা আগে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ ক্যাম্পেইনে যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি, তারা পরে নিজ এলাকায় নিয়মিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রিকশা চালক কামরুল ঢাকায় এসে হয়ে গেলেন ড্যান্স মাস্টার। নাচ শেখানোর কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে আটকে রাখত আস্তানায়। এরপরই পাচার করত ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 11 জনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে তথ্য। উদ্ধার করা হয়েছে পাচার হতে যাওয়া 23 নারীকে। উন্নত জীবনযাপন ও মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী সংগ্রহ করত ড্যান্স কামরুল। এভাবেই বছরের পর বছর ডান্স ক্লাবের আড়ালেই চলত নারী পাচার। কয়েকটি ধাপে বিভিন্ন দেশে নারীদের পাচার করে আসছিল এই চক্রটি। আমি ডান্স শেখার জন্য উত্তরবাড্ডা ডিজে কামরুল নামে একটা লোকের সাথে পরিচয় হয়। তার মাধ্যমে তার ক্লাবে গিয়ে কিছুদিন আমি ভালো পারফরমেন্স ডান্সের প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার কিছুদিন পরে আমার পারফরমেন্স ভালো দেখে সে আমাকে একটা অফার করে যে বাইরের কান্ট্রিতে গিয়ে তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারবা। ইমরান ভাইয়ের মাধ্যমে আমি সৌদি আরব গেছিলাম, কিন্তু সে আমার অনেক একটা কষ্টের একটা জায়গায় দেয়, কিন্তু আমার ওই জায়গায় খানা ফিনা কিছুই দেয় না। আমি অনেক অত্যাচারে অনেক কষ্ট পরিশ্রম করে আমি
20 তারিখ পর্যন্ত ওই বাসায় থাকি। প্রথমে মেয়েদেরকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে এসে সেফ হাউসে রাখা হয়। সেখানে ভিকটিমদেরকে নাচ শেখানোর কথা বলে নিয়ে আসা হতো। ডিজে কামরুল বা ড্যান্স কামরুল সে 2001 সালে প্রথম সে ঢাকায় আসে এবং সে ঢাকায় রিক্সা চালায়। এই নারীদেরকে সে প্রথমে তাদেরকে উচ্চবিলাসী স্বপ্ন দেখায়, তাদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখায় এবং তাদেরকে ড্যান্স শেখানো বা বিভিন্ন বাহিরে পার্শ্ববর্তী দেশে বিভিন্ন ড্যান্স প্রোগ্রামের নামে তাদেরকে নিয়ে সে বিভিন্নভাবে পাচার করত। অভিযানে 53টি পাসপোর্ট, 20টি মোবাইল, বিদেশি মদ, 2টি মোটরসাইকেল সহ নগদ টাকা উদ্ধার করা হয়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মাঠ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রায় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রাতে খুলনা ও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, আদিয়ান মাঠ লিমিটেড নামে ই কমার্স প্রতিষ্ঠান গঠন করে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত তারা। পণ্য সরবরাহের নাম করে 8 কোটি টাকা আত্মসাৎ করে তারা। প্রতারণার অভিযোগ এনে শুক্রবার এক গ্রাহকের করা মামলার ভিত্তিতে অভিযানে নামে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ জানায়, ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট হতে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। আদিয়ান মার্ট লিমিটেডের নামে আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজশাহীর বায়া আড়তে কমেছে সব ধরনের মাছের সরবরাহ। এতে প্রকারভেদে মাছের দামও বেড়েছে। তবে ছোট মাছের দাম ছিল হাতের নাগালেই। রাজশাহীর পবা উপজেলার বায়া মৎস্য আড়ত হাঁকডাকে চলছে মাছের বেচা কেনা। মিলছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া সহ হরেক রকমের মাছ। প্রতিদিন ভোরের আলো ফুটতেই পুকুরে চাষ করা হরেক রকম তাজা মাছ বিক্রি করতে আড়তে নেন খামারিরা। তবে আড়তে এবার মাছের সরবরাহ কম, এ কারণে দাম অনেকটা বেশি। প্রকারভেদে কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে উল্টো চিত্র দেখা গেছে নদী, নালা, খালবিল থেকে ধরা ছোট মাছের ক্ষেত্রে। সরবরাহ ভালো থাকায় দামও কম। আজকে মাছের দামটা অনেক ভালো ছিল, আমদানি কম, যার ফলে বেশি দাম ছিল। কিছুদিন আগে বাজার খারাপ ছিল, এখন অনেক ভালো। বড় মাছ দাম ঠিকই আছে, যেটা বিক্রি হয়েছিল সেটা ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু ছোট মাছগুলো একটু দাম কম। বিলের মাছ একটু আমদানি হচ্ছে, এখন ওই জন্য মাছের দাম একটু কম। কালিয়াকৈর, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, বিভিন্ন অত্র এলাকার মাছ এখান থেকে যায়। মাছ বাজার স্বাভাবিক গতিতে চলছে এবং দাম অনেক বেশি। চাষিরা ভালো দাম পাচ্ছে মাছের এখন। প্রতিদিন রাজশাহীর বায়া আড়তে 35 থেকে 40 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। সাইফুর রহমান, রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশে বেড়েই চলেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা। নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ডুবে প্রাণ গেল ভাই বোন সহ 4 শিশুর। শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। 5 বছরের ফরহাদ ও 9 বছরের সুরাইয়ার মৃত্যুর খবরে পাগল প্রায় বাবা মা। শোকে স্তব্ধ আশা ও খাদিজার পরিবারের সদস্যরাও। শনিবার দুপুরে নওগাঁ শহরের নামা শেরপুর এলাকায় একটি পুকুরে গোসল করতে নামে 5 থেকে 10 বছরের 6 শিশু। এ সময় ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা পানিতে ডুবে যায়। এ সময় অপর 2 শিশুর চিৎকার শুনে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে ফরহাদ ও সুরাইয়া ভাই বোন। 4 বাচ্চা পিছলা যায়, যখন পড়ে গেছে ওঠানি, 2 বাচ্চা ভয় লাগছে, আশা চিল্লা চিল্লি করিচ্ছে, জোরা 4 জন পানি পড়া ডুবকি দিয়ে আর ওঠানি কো। খেলার পর গাওটা কাদা ভরে ডুব পড়া গেছে, ডুব পড়া যাওয়ার পর 6 জন গেছে, 6 জন যাওয়ার পর 2 জন উপরে ছিল, আর যাই তাই আর ডুবকি দেওয়া আর ওঠানো। কেউ তৃতীয় অথবা প্রথম এরকম কেবল পড়াশোনা করছে এরকম বয়সের। আইনি প্রক্রিয়া শেষে 4 শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ফরহাদ এবং সুরাইয়া তারা আপন 2 ভাই বোন। আপনার ফরহাদের বয়স 6 বছর এবং সুরাইয়ের বয়স 8-9 বছর হবে। সাঁতার না জানার কারণে 4 জনই ডুবে মারা যায়। নিহত 4 শিশু আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।